প্রিয় ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমাদের হয়তো দেখা হয়নি সরাসরি, বাট আই মিস ইউ লট। হ্যাঁ, কবে যে তোমাদের সাথে আমাদের দেখা হবে এই আগ্রহে আছি। দ্বিতীয় বর্ষের ছেলেরা আছে, তাদের সাথে দেখা হয়নি, আর হবে কিনা আদৌ এটা আল্লাহ মাহমুদ ভালোই জানে। এখন তোমাদের যে বিষয়টা আছে, তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ো, অনেকদিন ক্লাস হয়নি, আজকে আবার আগামীকালকে ক্লাস দিব ইনশাল্লাহ। তো তোমরা মানে ক্লাস যেটা করব, তোমরা এটা অবশ্যই পড়াশুনো করবে, করে বাসায় নোট করে আমার কাছে পাঠিয়ে দিবে। আর যুক্তিবিদ্যা ধারাবাহিক পড়বে, প্রত্যেকটা সাবজেক্টে তোমরা পড়াশুনো করো। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান আছে সবগুলোই, ধর্ম, আইসিটি যেগুলো আছে এগুলো সবগুলোই প্র্যাকটিস করতে হবে। তারপর তোমাদের ইতিহাস আছে, অর্থনীতি আছে, তোমাদের সমাজকর্ম আছে, ঠিক আছে। এইগুলো তোমরা বাসাতে প্র্যাকটিস করবে। আর এখন যেহেতু অনেক সময় ধর্মচর্চা করবে, বেশি বেশি ধর্মচর্চা, যে ধর্মেরই হও না কেন, হও হিন্দু, হও বৌদ্ধ, হও খ্রিস্টান, এটা কোনো ব্যাপার না। প্রত্যেকে তার নিজের ধর্মগুলো ভালোভাবে চর্চা করবে, ধর্মীয় আচার বিধিগুলো মেনে চলবে, তাহলে মানসিক শান্তিটা আসবে। এবং এখন থেকে তোমরা ইউনিভার্সিটির প্রস্তুতি নিয়ে থাকবে। ফার্স্ট ইয়ার থেকে ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়ার সময় তোমাদের ইংরেজি মূল বই, বাংলা মূল বই, সাধারণ জ্ঞান এগুলো ভর্তি পরীক্ষার সময় আসবে। তোমরা কিনে নিতে পারো। জুবাইর জিকে আছে, জুবাইর বাংলা আছে, জুবাইর সাধারণ জ্ঞান আছে, এক সেট একদম কিনে নিবে, নিয়ে এখন থেকে প্রস্তুতি নিবে, ঠিক আছে। তাহলে পরীক্ষা হলে সাথে সাথে চান্স পেয়ে যাবে। যারা ইউনিভার্সিটিতে পড়তে চায় তাদেরকে বলি, জুবাইর জিকের একটা ফেসবুক আছে, গ্রুপ আছে, ওখানে মেম্বার হয়ে যাবে, ঠিক আছে। জুবাইর লিখলেই চলে আসবে, জুবাইর জিকে বা বাংলা লিখলে চলে আসবে। ওই গ্রুপে জয়েন করবে, করে মেম্বার হবে, বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন আসে, সলভ করতে পারবে, নিজেদেরকে রেডি করে নিবে, ঠিক আছে। এখন থেকে প্রস্তুতির সময় এই 2 বছর থেকে আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। এর জন্য তোমাদেরকে দরকার অবশ্যই পড়াশোনা করা। পড়াশোনার বিকল্প নেই। যারা পড়াশোনা করবে চান্স পাবে, পড়াশোনা করবে না চান্স পাবে না। মেধা সবারই আছে কম বেশি, যে যত বেশি পরিশ্রম করবে তার ফল সে তত বেশি পাবে। এজন্য ফার্স্ট ইয়ারদের তোমাদেরকে আমি আবারও বলি, তোমরা এখন থেকে পড়াশোনায় সিরিয়াস হও, ইউনিভার্সিটির পড়াশোনার জন্য প্রস্তুতি নাও, নিয়মিত পেপার পত্রিকা পড়বে, ঠিক আছে। একটা ইউনিভার্সিটির একটা সিরিজে কিনে নেয়, জুবাইরের একটা সিরিজ হয়তো 800-900 টাকা নিবে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এটা বুঝতে পারবে তাহলে তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তো, ঠিক আছে। এই বিষয়ে আজকে আর বেশি বলবো না। আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটলের কি ধারণা। এখানে অ্যারিস্টটলের মতামত এবং তিনি যে 4টা নিয়মের কথা বলছেন। অ্যারিস্টটলকে কিন্তু যুক্তিবিদ্যার জনক বলা হয়, এই কারণেই বলা হয়ে থাকে। তিনি যুক্তিবিদ্যাকে একটা সুসংবদ্ধ কাঠামোর মধ্যে দাঁড় করিয়েছেন। এবং অন্যান্য এর আগে অ্যারিস্টটলের আগেও অনেক যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু অ্যারিস্টটলের মতো একটা সুসংবদ্ধ ভাবে না, ঠিক আছে। এই কারণে অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়ে থাকে। চলো তাহলে দেখি যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটলের কি ধারণা। হ্যাঁ, দ্য কনসেপ্ট গিভেন বাই অ্যারিস্টটল অ্যাবাউট লজিক, ঠিক আছে। যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা, এর ইংরেজি হবে দ্য কনসেপ্টস গিভেন বাই অ্যারিস্টটল অ্যাবাউট লজিক, ঠিক আছে। তো এখন দেখো, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় আছে, যুক্তি নিয়ে আলোচনা নিয়ে অ্যারিস্টটলের আগে অনেকে আলোচনা করছেন। দেখা যাচ্ছে এই যুক্তিবিদ্যার মূল আলোচনার বিষয় আছে কিন্তু যুক্তি, এটা নিয়ে অ্যারিস্টটলের আগে অনেকেই আলোচনা করেছেন। অনেক চিন্তাবিদ যুক্তিবিদ্যা ব্যবহারের ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য নৈপুণ্য দেখাইছেন। উদাহরণস্বরূপ অ্যারিস্টটলের গুরু প্লেটোর গুরু সক্রেটিসের নামও উল্লেখ করা যায়। প্লেটোও যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছে, সক্রেটিসও যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছে। কিন্তু যুক্তি নিয়ে আলোচনা একটি গঠন প্রক্রিয়া বা বিষয়ের প্রাথমিক সূচনা হয় অ্যারিস্টটলের মাধ্যমে। যুক্তি যে একটা আলাদা একটা টপিকস হতে পারে বা বিষয় হতে পারে, বা এটা বিষয়ে পড়াশুনো করা যাইতে পারে, এটা নিয়ে আলোচনা হয়, শুরু হয় অ্যারিস্টটলের সময়। এই জন্য অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়ে থাকে। এখন দেখো, অ্যারিস্টটল তার শিষ্যদের মধ্যে যুক্তিবিদ্যা সম্পর্কে শিক্ষা দিয়েছেন। নিজের একটা শিক্ষা প্রতিষ্ঠান তিনি খুলছিলেন, তার নাম হচ্ছে লাইসিয়াম। অ্যারিস্টটল নিজের একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে, তার নাম কি? লাইসিয়াম। এখানকার 2জন বিখ্যাত ছাত্র ছিল, অ্যারিস্টটলের খুব স্নেহধন্য ছাত্র ছিল, খুব প্রিয় ছাত্র ছিল। এটা হচ্ছে থিওফ্রাস্টাস, আর একজন আছে অ্যান্ড্রোনিকাস। তাহলে অ্যারিস্টটলের খুব কাছের ছাত্র ছিল, একজন আছে থিওফ্রাস্টাস আর একজন আছে অ্যান্ড্রোনিকাস। তিনি আনুষ্ঠানিকভাবে এই যুক্তিবিদ্যার চর্চা করেছেন। এখানে তিনি এই লাইসিয়ামে কি করেছেন? অ্যারিস্টটল যুক্তিবিদ্যা নিয়ে চর্চা করেছেন। যুক্তিবিদ্যার আলোচনা নিয়ে তিনি বিভিন্ন লেখা তার ছাত্রদের তিনি শিক্ষা দিতেন, ঠিক আছে। যুক্তিবিদ্যা এই লাইসিয়ামেই তিনি তার ছাত্রদের শিক্ষা দিতেন। ক্লাস নোট ছাড়াও যুক্তিবিদ্যা নিয়ে তিনি নিজের ভাবনা সহ অ্যারিস্টটল ছোট ছোট গ্রন্থ আকারে লিখে রাখেন। অ্যারিস্টটলের মৃত্যুর পর তার ছাত্রদের মধ্যে এগুলো নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। তার মানে কি করেছে, অ্যারিস্টটল যখন লাইসিয়াম প্রতিষ্ঠা করলো এবং তিনি তার শিশুদের কি করলো, যুক্তিবিদ্যা শিক্ষা দিয়েছেন লাইসিয়ামের এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং যুক্তিবিদ্যার চর্চা তিনি করেছেন। যুক্তিবিদ্যার আলোচনা নিয়ে বিভিন্ন লেখা তিনি তার ছাত্রদের দিতেন। তিনি নিজে লিখে এটা ছাত্রদের মধ্যে বিলি করে দিতেন।
তারপর কি করছেন যে অ্যারিস্টটলের মৃত্যুর পর তার ছাত্রদের মধ্যে এগুলো নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। ঠিক আছে, তিনি এটা ওই ক্লাস নোটগুলো ছাড়া যুক্তিবিজ্ঞানের ছোট ছোট ভাবনাগুলো অ্যারিস্টটল ছোট ছোট গ্রন্থ আকারে লিখে রাখেন, এবং তিনি যখন মারা যান তা ছাত্রদের মধ্যে এটা নিয়ে ব্যাপক আকারের আগ্রহ সৃষ্টি হয়। তারা এগুলোকে সর্বসাধারণের বিশেষ করে জ্ঞান চর্চার নিবেদিত ব্যক্তিদের জন্য গ্রন্থ আকারে প্রকাশ করার উদ্যোগ নেয়। তা কি করছে যে অ্যারিস্টটল যখন মারা যায় তার তার ছাত্ররা কি করছে, তার ব্যাপক আগ্রহ সৃষ্টি হলে তারা মনে করছে যে এইটা বিশেষ করে সর্বসাধারণ অথবা জ্ঞান চর্চার জন্য যারা নিবেদিত ব্যক্তি তাদের গ্রন্থাকারে তাদের জন্য গ্রন্থাকারে প্রকাশ করার চেষ্টা করেন। লাইসেমের দুজন ছাত্র থিওফ্রাস্টাস এবং অ্যান্ড্রোনিকাস, এই দুজনের সম্পাদনায় অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা সম্পর্কিত লেখাগুলো অর্গানান নামে প্রকাশিত হয়। হ্যাঁ, এই অর্গানানটা কিন্তু 1620 সালে প্রকাশিত হয়, 1620 সালে। এইটা আছে যুক্তিবিদ্যা সম্পর্কিত গ্রন্থ, সর্বপ্রথম যুক্তিবিদ্যা বিষয়ক গ্রন্থ হিসেবে প্রকাশিত হয় অর্গানানটা কত সালে? 1620 সালে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এখানে যে বিষয়টা বলছে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা সম্পর্কিত লেখাগুলো অর্গানান নামে প্রকাশিত হয়। এই অর্গানানের মোট 6টা খণ্ডে বিভক্ত ছিল। তাহলে অর্গানানটা কয়টা খণ্ডে বিভক্ত ছিল? 6টা খণ্ডে বিভক্ত ছিল। একটা হচ্ছে ক্যাটাগরিজ, এক নম্বর আছে দেখতে পাই লেখা আছে ক্যাটাগরিজ, আর একটা লেখা আছে অন ইন্টারপ্রিটেশন, 3 নম্বর আছে পিরিয়ড অ্যানালাইটিক্স, 4 নম্বর আছে পোস্টেরিয়র অ্যানালাইটিক্স, 5 নম্বর আছে টপিকস, 6 নম্বর আছে সফিস্টিক্যাল রেফিউটেশনস। তো অ্যারিস্টটলের যে এই অর্গানান বইটি তারা যে সম্পাদনা করেছেন তার যে যুক্তিবিদ্যা সম্পর্কিত, এটা 6টা খণ্ড আকারে প্রকাশিত হয়েছে। একটা বই 6টা খণ্ড আকারে প্রকাশিত হয়েছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, পঞ্চম খণ্ড, ষষ্ঠ খণ্ড। তা প্রথম খণ্ডের নাম আছে ক্যাটাগরিজ, দ্বিতীয় খণ্ডের নাম আছে অন ইন্টারপ্রিটেশন, তৃতীয় খণ্ডের নাম আছে পিরিয়ড অ্যানালাইটিক্স, চতুর্থ খণ্ডের নাম আছে পোস্টেরিয়র অ্যানালাইটিক্স, 5 নম্বর আছে টপিকস, 6 নম্বর আছে সফিস্টিক্যাল রেপিটেশন। ঠিক আছে, তো তোমরা এইভাবে মুখস্থ করে ফেলবে। যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটলের ধারণার মূল ভান্ডারই হলো এই অর্গানান। ঠিক আছে, এছাড়া তিনি অন্যান্য গ্রন্থে যুক্তিবিদ্যার কিছু কিছু দিক নিয়ে আলোচনা করেছেন। আর একটা গ্রন্থের নাম আছে মেটাফিজিক্স, একটা গ্রন্থের নাম কি? মেটাফিজিক্স। তিনি মেটাফিজিক্স গ্রন্থে আলোচনা করেছেন, যে বইটার নাম হচ্ছে মেটাফিজিক্স। এখানে তিনি যুক্তিবিদ্যা নিয়ে কিছু আলোচনা করেছেন। এ পর্যায়ে আমরা বিশেষ করে বিদিত অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার অভিমত সম্পর্কে আলোচনা করবো। তো অ্যারিস্টটলের মতে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। অ্যারিস্টটলের মতে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। যেহেতু এটা হচ্ছে চিন্তার বিজ্ঞান, সুতরাং চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। চিন্তা হলো সকল কাজ ও গবেষণার ভিত্তি, তাই চিন্তার শুদ্ধতার উপর সকল কাজ ও গবেষণার মান অনেক ক্ষেত্রে নির্ভরশীল। তাহলে কি হলো? অ্যারিস্টটলের মতে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান বা বিদ্যা। চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। চিন্তা হলো সকল কাজ ও গবেষণার ভিত্তি, তাই চিন্তার শুদ্ধতার ওপর সকল কাজ ও গবেষণার মান অনেক ক্ষেত্রেই নির্ভরশীল। অ্যারিস্টটলের মতে জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা। তাহলে অ্যারিস্টটলের মতে যদি কোশ্চেন আছে জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা, উক্ত মতটি কার? আমরা বলবো অ্যারিস্টটলের। ঠিক আছে, তাই চিন্তা পদ্ধতি সঠিক না হলে, অর্থাৎ সঠিকভাবে চিন্তা করতে না পারলে যথার্থ জ্ঞান অন্বেষণ করা সম্ভব নয়। যেহেতু অ্যারিস্টটল বলেছেন জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা, তাহলে যে চিন্তাটা আমরা করব এটা সঠিক, এটা পদ্ধতিটা সঠিক হতে হবে। যদি সঠিক না হয়, বললে সঠিকভাবে যদি চিন্তা করতে না পারলে যথার্থ জ্ঞান আহরণ করা সম্ভব হবে না। এ কারণেই চিন্তা প্রক্রিয়াকে সঠিক করার জন্য আলাদা একটি স্বতন্ত্র বিদ্যা বা বিজ্ঞান প্রয়োজন। যেহেতু চিন্তাটা সঠিক হতে হবে, সেই কারণে চিন্তাকে সঠিক করার জন্য আলাদা বিদ্যা বা বিজ্ঞানের প্রয়োজন। যুক্তিবিদ্যা হলো সেই বিদ্যা বা বিজ্ঞান। তাহলে যুক্তিবিদ্যা হলো সেই বিদ্যা বা বিজ্ঞান। যুক্তিবিদ্যা চিন্তাকে সুশৃঙ্খল করার বিদ্যা। যে কোনো বিজ্ঞানী জগৎ ও জীবনের বিশেষ বিশেষ দিক নিয়ে সুশৃঙ্খল ও সংঘবদ্ধ জ্ঞান অর্জন করতে চায়। কিন্তু চিন্তা যদি সুশৃঙ্খল না হয়, তাহলে বিজ্ঞানের কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান অর্জন করা সম্ভব যায় না, বা সম্ভব করা যায় না, অর্জন করা যায় না, এবং তা সুসংবদ্ধ করা যায় না। তাই চিন্তার বিজ্ঞান অনুশীলন করা একান্ত প্রয়োজন। অ্যারিস্টটল চিন্তার বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের ভিত্তি হিসেবে ধরেছেন বা ভিত্তি বলেছেন। তার মানে অ্যারিস্টটল
চিন্তার বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের ভিত্তি বলেছেন। যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের প্রারম্ভিক বা প্রস্তুতিমূলক বিজ্ঞান। আবার বিজ্ঞানকে সুসংবদ্ধ করার জন্য এবং একে কাজে লাগানোর জন্য পদ্ধতি প্রদান বা পদ্ধতি তত্ত্বের প্রয়োজন, এসব চিন্তা প্রক্রিয়ার উপর নির্ভরশীল। তাই এই অর্থে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয়ে থাকে। অ্যারিস্টটল যুক্তিবিদ্যাকে প্রকৃত জ্ঞান অর্জনের আবশ্যিক পদ্ধতি প্রদানকারী বিদ্যা বলে মনে করতেন। অ্যারিস্টটল তারা কি করতেন? অ্যারিস্টটল যুক্তিবিদ্যাকে প্রকৃত জ্ঞান অর্জনের আবশ্যিক পদ্ধতি প্রদানকারী বিদ্যা মনে করতেন। বিশেষ জ্ঞানের উপর ভিত্তি করে কিভাবে সার্বিক জ্ঞান প্রতিষ্ঠা করা যায় আর কোন সার্বিক জ্ঞান থেকে সার্বিকভাবে ধরে নেওয়া সত্যের ভিত্তিতে কিভাবে বিশেষ জ্ঞান অর্জন করা যায়, যুক্তিবিদ্যা সেই কৌশল বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেয়। বিষয়টা তোমরা আবার একটু বোঝার চেষ্টা করো। যে বলেছেন কি, অ্যারিস্টটল বলছেন বিশেষ জ্ঞানের উপর ভিত্তি করে কিভাবে সার্বিক সত্য প্রতিষ্ঠা করা যায়, আবার কোন সার্বিক জ্ঞান থেকে বা সার্বিকভাবে ধরে নেওয়া সত্যের ভিত্তিতে কিভাবে বিশেষ জ্ঞান অর্জন করা যায়, যুক্তিবিদ্যা সেই কৌশল বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেয়। অ্যারিস্টটলের মতে যুক্তিবিদ্যাই জানা সত্য থেকে অজানা সত্যের জ্ঞান দিয়ে থাকে। তার জানা সত্য থেকে অজানা সত্যের জ্ঞান দিয়ে থাকে কে? যুক্তিবিদ্যা। এটা কে বলেছেন? অ্যারিস্টটল। এই জ্ঞানকে অনুমান বলা হয়, ইংরেজিতে আছে ইনফারেন্স। ঠিক আছে, ইনফারেন্স বানানটা শিখবে INFERENCE। ঠিক আছে, ইনফারেন্স আমি লিখে দিচ্ছি। অনুমানের ইংরেজি হচ্ছে, যদি আমরা আসে অনুমান, অনুমান তাহলে কি হবে? ইনফারেন্স, ইনফারেন্স। আর একটা বিষয় আসবে সহা অনুমান, সহা অনুমান, সহা অনুমান, সহা অনুমান, সহা অনুমান। এটার নাম হচ্ছে সিলোজিজম, সাইলো, তাই তো, সাইলোজিজম। এই দুইটা পরীক্ষায় পড়তে পারে যে অনুমানের ইংরেজি কি বা সহ অনুমানের ইংরেজি কি। তাহলে কি বলছে যে অ্যারিস্টটলের মতে যুক্তিবিদ্যায় জানা সত্য থেকে অজানা সত্যের জ্ঞান দিয়ে থাকে। এই জ্ঞানকে অনুমান বলা হয়, মানে জানা থেকে অজানা সত্যে যাওয়াকে বলা হবে অনুমান। এই অনুমানের ইংরেজি নাম হচ্ছে কি? ইনফারেন্স। ঠিক আছে, আবার অ্যারিস্টটল অনুমান বিশেষ করে সহ অনুমান নিয়ে গুরুত্ব আলোচনা করেন। তাহলে সহ অনুমানের ইংরেজি নাম কি? সাইলোজিম। ঠিক আছে, এই সাইলোজিমটাও যুক্তিবিদ্যা, এটা অনেক সময় পড়ে। এছাড়া যুক্তিবিদ্যায় ব্যবহৃত বিভিন্ন প্রত্যয়, ধারণা তথা বিষয়বস্তুর অধিকাংশই অ্যারিস্টটল প্রদান করে থাকেন। এমনকি প্রতীক ব্যবহারের সূচনাও তিনি করেছিলেন স্বল্প মাত্রায়। তো বিষয়টা হচ্ছে তিনি চিন্তা পদ্ধতির 4টি মৌলিক অনুশীলনের কথা বলেছেন। ঠিক আছে, তো এছাড়া যুক্তিবিদ্যা কি বলেছে? বিশেষ করে সমকালীন প্রতীকী তথা জ্যামিতিক যুক্তিবিদ্যায়ও ব্যবহৃত বিভিন্ন প্রত্যয় বা ধারণা ছাড়া বিভিন্ন প্রত্যয় নিয়ে তিনি আলোচনা করেছেন। এখন আমরা আস্তে একটু ধারাবাহিকভাবে দেখবো কি তিনি চিন্তা পদ্ধতির 4টি মৌলিক নিয়ম অনুশীলনের কথা বলেছেন, সেটা আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখেছি যুক্তিবিদ্যা চিন্তা নিয়ে কিভাবে অ্যারিস্টটল আলোচনা করেছেন। তিনি বলেছেন যে আমরা চিন্তা পদ্ধতি আলোচনা করতে যাই, সেখান থেকে আমাদের 4টা মৌলিক নিয়ম অনুসরণ করতে হবে। এই 4টা মৌলিক নিয়ম যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের চিন্তাটা সঠিক হবে এবং সুসংবদ্ধ হবে। তো প্রথমটা 1 নম্বর দেখো, ওখানে লেখা আছে অভেদ নিয়ম, ল অফ আইডেন্টিটি। ঠিক আছে, অভেদ নিয়মের অর্থ হলো স্থান এবং কালভেদে একটি বস্তুর মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে, কিন্তু এতে বস্তুটির মূল স্বভাবের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি বলছে? অভেদ নিয়মের অর্থ হচ্ছে কি স্থান এবং কালভেদে একটি বস্তুর মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে, কিন্তু এতে বস্তুটির মূল স্বভাবের কোনো পরিবর্তন হবে না। যদি মূল স্বভাবের পরিবর্তন না হয় তাহলে এটা হবে অভেদ নিয়ম। ঠিক আছে, বিরোধ নিয়ম কি বলছে? ল অফ কন্ট্রাডিকশন। বিরোধ নিয়মের মূল কথা হলো কোনো যৌক্তিক বাক্য একই সাথে সত্য ও মিথ্যা হতে পারবে না। যখন সত্য হবে তাহলে সত্য হবে, যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে, দুটোই একসাথে কখনো হওয়া সম্ভব না। ঠিক আছে, এটা হচ্ছে বিরোধ নিয়মের মূল কারণ। তাহলে কি বলেছে বিরোধ নিয়মে? যে বিরোধ নিয়মের মূল কথা হলো কোনো যৌক্তিক বাক্য একই সাথে সত্য ও মিথ্যা হতে পারবে না। সত্য হলে সত্য হবে অথবা মিথ্যা হলে মিথ্যা হবে। যে নিয়ম এখন এটা যদি বের করে তাহলে যে সমস্যাটা হবে সেটাতে বিরোধ নিয়মটা হবে। ঠিক আছে, তারপরে মধ্যম রহিত নিয়ম, ল অফ এক্সক্লুডেড মিডিল। মধ্যম রহিত নিয়মের অন্তর্নিহিত অর্থ হচ্ছে দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সময়ে মিথ্যা হতে পারে না। দুটি, তাহলে মধ্যম কি বলছে? মধ্যম রহিত নিয়মের হচ্ছে অন্তর্নিহিত অর্থ হচ্ছে দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সময়ে মিথ্যা হতে পারে না।
ঠিক আছে, একটা সত্য হবে একটা মিথ্যা হবে। এক্ষেত্রে একটি গুণকে অস্বীকার করলে অপর গুণটি অবশ্যই স্বীকার করতে হয়। একটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে আরেকটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, স্বীকার করতে হবে। তারপর একটা বলছে কি পর্যাপ্ত হেতু নিয়ম, ল অফ সাফিসিয়েন্ট রিজন। পর্যাপ্ত হেতু নিয়ম অনুসারে কোনো বাক্য যদি সত্য হয় তাহলে অবশ্যই এর হেতু বা রিজন আছে। হেতু মানে কারণ, হেতু মানে কি কারণ। তাহলে আমরা যদি কোনো বাক্য যদি সত্য হিসেবে ধরি তাহলে এটা অবশ্যই এর কি আছে, হেতু বা কারণ আছে। সঠিক চিন্তা পদ্ধতির ক্ষেত্রে আজও এই নিয়মগুলো অনুসরণীয় হয়ে আছে। বস্তুত যৌক্তিক চিন্তার মৌলিক নিয়মের প্রশ্নে অ্যারিস্টটল প্রদত্ত নিয়মগুলো সবার কাছে গ্রহণযোগ্য। অ্যারিস্টটল যে 4টা নিয়ম দিয়েছেন এটা সবার কাছে কি গ্রহণযোগ্য। যুক্তিবিদ্যার ক্ষেত্রে অ্যারিস্টটলের প্রভাব সবচেয়ে বেশি। আধুনিক জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছেন যুক্তিবিদ্যার ক্ষেত্রে যা যা জানতে হয় তার সবই অ্যারিস্টটল আবিষ্কার করেছেন। এই জন্যই অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়ে থাকে। তো আমরা যে বিষয়টা মনে রাখবো, দেখো ওখানে আমরা একটা বিষয় দেখছিলাম স্ব অনুমান বা স্যালোলিজম, যে মাধ্যম অবরাহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে স্ব অনুমান বলে। আবার বলি, যে মাধ্যম অবরাহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে স্ব অনুমান বলে। এটা আজকে আমরা যেটা আলোচনা করলাম এটা কিন্তু অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা সম্পর্কিত ধারণা। শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করলাম যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা এবং 4টা নিয়ম। তোমরা এটা বাসাতে দেখবে, দিকে নোট করবে, প্রত্যেকে দেখবে। তোমরা যে কয়জন আছে 35 জন 38 জন ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী আছো, তোমরা এটা নোট করবে, করে আমার কাছে কিন্তু পাঠিয়ে দিবে। আমি প্রত্যেকে রোল নাম্বার কাউন্ট করব, ঠিক আছে? বাসায় আগে নোট করবে এবং রোল নাম্বার সহ আমাকে ইনবক্স করবে, কেমন?